আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। বিনিয়োগ ইন বিডি স্টকস চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ধারাবাহিকভাবে আমি একটার পর একটা ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি। আমার যতটুকু সময় নিয়ে সামর্থ্য আছে আমি চেষ্টা করছি নিয়মিত অ্যানালাইসিস করার এবং ভিডিও আপলোড দেওয়ার, এবং তারই পরিপ্রেক্ষিতে আমি অলরেডি গতকাল আহ, আহ, একটা শেয়ার একটা শেয়ার বলতে আইপিডিসি নিয়ে আলোচনা করছি, সরি, এবং আজকে আমি প্রিমিয়ার ব্যাংক নিয়ে আলোচনা করেছি, যেটা দুপুরে আমি আপলোড দিয়েছি, এবং এখন আমি আরেকটা ব্যাংক নিয়ে আলোচনা করব। এবং অনেকে হয়তো আপনি জিজ্ঞেস করতে পারেন যে কেন আমি টানা ব্যাংক নিয়ে আলোচনা করতেছি। মেইনলি আমি যেটা চাই সেটা হচ্ছে আপনারা যাতে দ্রুত পোর্টফোলিওতে একটা ভালো গেইন করতে পারেন, আর সেই লক্ষ্যে আমি আপাতত আমার ভিডিওগুলো সাজাচ্ছি। এবং যদি সেইভাবে চিন্তা করেন তাহলে আগামী সপ্তাহে, যেটা আমি মনে করি আগামী এক সপ্তাহ কি 2 সপ্তাহ, স্পেশালি এই এক সপ্তাহ আমরা মনে করি যে ব্যাংক এবং ফাইন্যান্সগুলা ভালো খেলবে এবং ভালো গেইন দিবে। যে কারণে আমি ব্যাংক এবং ফাইন্যান্স নিয়ে আলোচনা করছি, যে কারণে আপনাদেরকে আমি গতকাল আইপিডিসি নিয়ে আলোচনা করেছিলাম, এবং যেটা আমি বলছি ক্লিয়ারলি যে 25 টাকার নিচে সেল দিবেন না, 25 টাকা পর্যন্ত হোল্ড করেন, ইনশাল্লাহ 25 টাকা পর্যন্ত যাবে। এবং মানে যাবে বলতে যেটা মনে রাখবেন যে এটা কিন্তু আপ ডাউন করে যাবে, টানা যাবে না। যাই হোক, ওইগুলো তো বলছি এখানে, আপনারা ভিডিওটা দেখে থাকলে তো বুঝছেন, না দেখলে অনুরোধ রইল দেখেন, জানেন। আর দিনে অলরেডি আমি একটা দুপুরের দিকে বিকালের দিকে প্রিমিয়ার ব্যাংক নিয়ে আলোচনা করেছি। প্রিমিয়ার ব্যাংক আমি বলেছি যে প্রিমিয়ার ব্যাংক একটু রিস্কি, বাট ঠিক আছে, যদি চান প্রিমিয়ার ব্যাংকে ইনভেস্ট করতে পারেন। ব্যাংকের অবস্থা মোটামুটি ভালো আছে, এত খারাপ হয় নাই। এছাড়া ইপিএস নেগেটিভ অনেক ব্যাংক আছে, ওইগুলোতেও তো আমরা ইনভেস্ট করি, সেখানে ওদের ইপিএস এখনো কিছুটা পজিটিভ আছে। এবং বাই চান্স কোয়ার্টার 2-তে যদি ভালো পজিটিভ দেয় তাহলে তো সাউথ ইস্টের মতো টানা হোল্ড হয়ে যাবে। যে এইখানে আমি যে ব্যাংকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটা অবহেলিত ব্যাংক, যার দাম কম, যার অবস্থা ইপিএস আরও বেটার, প্রিমিয়ার ব্যাংকের চেয়ে আরও বেটার, কিন্তু তবুও কেউ খুব একটা কিনে না, পাত্তা দেয় না। সো এই ব্যাংকটি যদি আপনি চান তাহলে লুকিয়ে লুকিয়ে আপনি কালেকশন করতে পারেন, যে লং টার্মে এই ব্যাংক কিন্তু একটা ভালো প্রফিট দিবেই, এই আশায়। তো চলুন, ব্যাংকটির নাম হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক। মার্কেন্টাইল ব্যাংকের আমরা একটু ফান্ডামেন্টাল, আমি বেশি আলোচনা করবো না, জাস্ট দেখেন বর্তমানে 9 টাকা 30 পয়সা, এবং গত কয়েকদিন আগে, গতকাল বলতে গত বৃহস্পতিবার বা বুধবারই আমার মনে হয় 9 টাকা টাচ করে আসছে, 9 টাকা ইজিলি টাচ করছে, বুঝছেন। আচ্ছা দেখেন, এখানে তো এগুলো জিনিস আপনারাও দেখতে পারবেন, তবুও আমি জাস্ট বলি যে ইপিএস গতবার 58 পয়সা কিন্তু অ্যাকচুয়ালি বেশি ছিল। এই ইপিএস গুলা কিন্তু 58 পয়সা দেখানো হয়েছে বিকজ ওদের যে পুরা বছরের যে ইপিএস, ওইটা থেকে ওদের লোনটা, যেটা বাংলাদেশ ব্যাংক কিছু অনুমতি দেয় না, ওইগুলা কাবার টাবার করার জন্য বিভিন্ন নিয়মকানুন ছিল, যে কারণে বাংলাদেশ ব্যাংক বলছে তোমাদের আয় থেকে এটা কাবার করো, যে কারণে ওদের প্রফিটটা এখানে কম দেখাইছে, ওইদিকে কাবার দিয়ে দিছে, কিন্তু প্রফিট কিন্তু বেশি। যাই হোক, দেখেন ডিরেক্টরের শেয়ার ভালো আছে, ইনস্টিটিউটের শেয়ার কিন্তু বৃদ্ধি পাইছে, এর মানে ইনস্টিটিউট কিন্তু লুকিয়ে লুকিয়ে কালেক্ট করছে। তারা জানে ব্যাংকটি ভালো, ব্যাংকটি ভবিষ্যতে ভালো করবে, এবং এটা কালেক্ট করছে কার কাছ থেকে? বেশিরভাগই পাবলিকের কাছ থেকে, আমরাই ছেড়ে দিছি। আচ্ছা দেখেন, আরেকটা জিনিস আমি বলতে চাই, এখানে সেদিন এক ভাই বলছিলেন যে ভাই মার্কেন্টাইল ব্যাংক আপনি বলতেছেন, আপনি মার্কেন্টাইল ব্যাংকের লোন দেখেন। আচ্ছা, আপনাদের সেই ভাইকে আমি উত্তর দিতে চাই, দেখুন লোন ব্যাংক নেয় এবং দেয়, দুইটাই ব্যাংকের কাজ। ব্যাংকের লোন থাকে না এরকম ব্যাংক কিন্তু হয় না, এবং সেই অনুযায়ী দেখেন ওদের শর্ট টার্ম তো নাই, লং টার্ম আছে, এটা টেনশন কিছু, লং টার্ম এগুলো ফিল আপ করা যায়। তার মাঝে দেখেন লং টার্ম 1500 কোটি। এখন দেখেন আমি অন্য ব্যাংকগুলো আপনাকে দেখাই, ব্রাকে যাই, ব্রাক আপনাদের ফেভারিট ব্যাংক, দেখেন তো ব্রাকে কি হয়, দাঁড়ান একটা মিনিট, ব্রাক ব্যাংক আমি চেক করি, ব্রাকে আমাদের লোনটা কত আছে, তাহলে চেক করলে আপনি বুঝে যাবেন যে দেখুন ব্রাকের কিন্তু লং টার্ম লোন 5000 কোটি টাকা। জিনিসটা বুঝে নেই, এটা কিন্তু মানে এই লং টার্ম লোন দেখে আপনি ভয় পেলে চলবে না, এটা কিন্তু সব ব্যাংকেরই আছে। আপনি আর কি আপনার পছন্দের ব্যাংক কি আছে? ডাচ বাংলা, আমি ডাচ বাংলা দেখাই আপনাকে, ডাচ বাংলার লং লং টার্ম লোন 4000 কোটি টাকা। তাহলে বলেন ভালো, দুইটা ব্যাংক উদাহরণ দিলাম, আরো ব্যাংকগুলো আপনারা চেক করতে পারেন, আমি ভিডিও লম্বা হয়ে যাবে তাই দেখাবো না, কিন্তু বেশিরভাগ ব্যাংকের এই লোনগুলো আছে। তো এইটা নিয়ে আসলে ভয়ের কিচ্ছু না। তো যেটা আমি আপনাদেরকে দেখাতে চাই, দেখুন মেইন হচ্ছে মার্কেন্টাইল ব্যাংকের, দেখুন ওগুলো তো আমি পজিটিভ জিনিস দেখাইলাম ফান্ডামেন্টাল, বাট এখন দেখেন ওরা কিন্তু 2021-এ দেখেন 12.5% ক্যাশ দিতে, 5% স্টক দিতে, 2022-এ 10% ক্যাশ, 2% স্টক, 2023-এ 10% ক্যাশ। মানে দেখেন 10 টাকার নিচে একটা ব্যাংক চলে আসে, সে 10% ক্যাশ দেয়, এটা বিশ্বাস করা যায়? এটা কোনো ব্যাংক কিন্তু হয় না, ব্যাংক ছাড়া কোনো কোম্পানি কিন্তু দেয় না, 10 টাকার নিচে আপনাকে 10% ক্যাশ দিবেই না। শুধু এবার আসে নো ডিভিডেন্ড, বিকজ এই যে সমস্যার কারণে। আচ্ছা এখন আমরা আর একটু যাই, দেখেন
এই ভিতরের জিনিসগুলো আপনারা অনেকেই খেয়াল করেন না, বা ইপিএস কিন্তু আপনারা ভুলে যান। ইপিএস দিছে আজকে মনে রাখছেন, 1 মাস পর ইপিএস এর কথা ভুলেই গেছেন। এই দেখেন ইপিএসটা দেখেন, কোয়ার্টার 2 তে তাদের ইপিএস হচ্ছে 98 পয়সা, এবং কোয়ার্টার 1 এ দেখেন এখানে হচ্ছে ইপিএস 84 পয়সা। দেখেন 1 টাকার কাছাকাছি কিন্তু খেলতেছে, মাত্র 9 টাকা ব্যাংকটা আপনাকে ইপিএস কোয়ার্টারে 1 টাকা করে দিচ্ছে, বিশ্বাস করা যায়। আচ্ছা আরো যান, দেখলেন তো একটু আগে ওদের ইপিএস পুরা কি বলে পুরা বছরে 54 পয়সা মানে দেখাইছে। এটা কেন কিভাবে হয়েছে আমি আপনাদেরকে দেখাই। দেখেন গত বছরের 2024 কোয়ার্টার 3 তে, এই যে কোয়ার্টার 3 2024, এখানে দেখেন ওদের ইপিএস যদি চেক করেন 1 টাকা 6 পয়সা ছিল, ভালো করে খেয়াল করেন। আচ্ছা আপনি কোয়ার্টার 2 তে দেখেন, কোয়ার্টার 2 তে এই যে কোয়ার্টার 2 এখানে দেখেন 1 টাকা 25 পয়সা। আচ্ছা কোয়ার্টার 1টা দেখেন গত বছর 2024 এর কথা আমি বলছি, 73 পয়সা। এই তিনটা যদি অ্যাড করেন তাহলে এই কোয়ার্টার 3 তে এসে আপনি পাবেন, এই জায়গায় দেখেন কনসলিডেটেড ইপিএস 3 টাকার উপরে ওদের, জাস্ট এই 3 কোয়ার্টার মিলে। এবং চতুর্থ কোয়ার্টার ফাইনালে নিশ্চয় তারা 1 টাকার কাছাকাছি বা 50 পয়সা যদি ইনকাম করে, তাহলে 3 টাকা যদি ইনকাম নাও করে, 3 টাকা মিনিমাম ওদের এক বছরের ইপিএস। কয়টা ব্যাংকের আছে 3 টাকা? এবং 3 টাকা এত ভালো ইপিএস, ফান্ডামেন্টালও ভালো, অথচ জাস্ট কিছু সমস্যার কারণে ব্যাংকটার দাম অনেক নেমে গিয়েছে। এবং আপনারা তো জিজ্ঞেস করেন ভাই সূচক কি বাড়বে, কবে বাড়বে, কিভাবে বাড়বে? সূচক যদি বাড়ে এই ব্যাংকগুলোই কিন্তু আপনার চোখের সামনে ডাবল হবে, আপনি খেয়ালই করবেন না। বড় বড় যেগুলো বেড়ে গেছে ওইগুলো কিন্তু কম বাড়বে, ওগুলো বাড়ার দরকার নাই। এই ছোটগুলাই ডাবল হওয়া শুরু করবে, এই ছোটগুলা চোখের সামনে আমরা ডাবল হবে, বিশ্বাস করবেন না। এখন চলে যাই আমরা মার্কেটের চার্টে, যেহেতু আপনারা আমি আশা করি বেশিরভাগই দাম কত কিনবো ভাই কত বেচবো এটা বলেন, কিছু বলে লাভ নাই। যাক এই চার্টে দেখেন আমি মার্কেন্টাইল ব্যাংক আপনাদের জন্য রেডি করে রাখছি। সেটা হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক রিসেন্টলি অলরেডি এইখানে গেছিল, নো ডিভিডেন্ড দেওয়ার পর 60 টাকার নিচে গেছিল, সরি 8 টাকার নিচে গেছিল, এবং 8 টাকা টাচ করে এই জায়গায় কতদিন থেকে ভালো একটা আপ দিয়ে মার্কেন্টাইল ব্যাংক অলমোস্ট এটা গেছে 10 টাকা 90 পয়সা, এবং এই জায়গায় ছিল 10 টাকা 60 পয়সা। এতটুকু টাচ করে সে আবার নেমে আসছে, একটা হিউজ আপ দিয়ে নেমে আসছে, এবং এখন মার্কেটের 9 টাকা 30 পয়সা। আমি আপনাদেরকে বলবো 9 টাকা থেকে 9 টাকা 50 পর্যন্ত বা 10 টাকা পর্যন্ত বলা যায়, আপনি যা পারেন একটু জুম আউট করে দিই, দেখেন এই জায়গা 9 টাকা 60 9 টাকা 80 পর্যন্ত যা পারেন কিনতে থাকেন। এটা হচ্ছে আপনার কেনার ভালো রেঞ্জ, 9 থেকে 10 টাকা কেনার ফাটাফাটি রেঞ্জ, এবং স্টপ লস ধরবেন 8 টাকা 90 পয়সায়। যদি 8 টাকা 90 পয়সা এই ক্যান্ডেলের নিচে এখানে ক্লোজ দেয়, আপনি সেল করে বের হয়ে চলে আসেন, দরকার নাই। এর বেশি হলে ধরলাম যে এটা বেশি নেমে যাবে, ট্রেন্ডটা যে আছে এখন যে আপট্রেন্ড নষ্ট হয়ে যাবে। কিন্তু 8 টাকা 90 উপরে 9 টাকা 10 টাকা যত পারেন কিনেন। কেনার পর আপনি যদি বলেন ভাই নেক্সট টাইলে এটা কত রূপ যাবে, তাইলে এটা আমার ধারণা এবার মিনিমাম তো আপনার এখানে 10 টাকা 60 পয়সা টাচ করবেই, 1 টাকার গেইন তো দিবি। এরপর আমার যা মনে হয়, দেখেন কেন এই যে 10 টাকায় কেন যাওয়া উচিত আপনি চিন্তা করে দেখেন, এই 10 টাকা তো ভাই বেসিক টাকা, এটার বেসিক রেঞ্জ, এই জায়গায় তো সে সারা জীবনই ছিল। এখানে দেখেন এখানে আসছে সে 16 অক্টোবর 2024, আর এখানে হচ্ছে 13 এপ্রিল, 6 থেকে 7 মাস এই রেঞ্জে কেন ছিল সে? কারণ সবাই জানতো এর নিচে নামা ঠিক না, সবাই এখানে কিনা বাই সেল করতেছে, জাস্ট নো ডিভিডেন্ড, এবং সূচকজন সব মার্কেট নামা শুরু করলো, এই কারণে এই জায়গায় নেমে আসছে। তো এটা তার এটার বেসিক দাম, এখানে সে ফিরবেই আজ কাল 2 দিন লাগবে। আচ্ছা এরপর যদি আপনি বলেন তাইলে আমি কি মনে করবো কোনটা আমার অ্যাকচুয়াল জোন যেখানে আমি বাই কি সেল করব, দেখেন নেক্সট সেলের জোনটা হচ্ছে এই জায়গা, এই জায়গাটা হচ্ছে আমি বলবো মিনিমাম ও যাবেই, সেটা হচ্ছে আপনি যদি বলেন এই বক্সটা আমি ধরি 13 টাকা থেকে 12 টাকা 80 থেকে 13 টাকা 50, 12 টাকা 80 থেকে 13 টাকা 50 যে এই জোন, এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করে। যদি এটা 9 টাকা থেকে 10 টাকা কিনতে পারেন তাহলে 12 টাকা 80 থেকে 13 টাকার 50 এই জোন আমি আঁকছি, এই জোনে ও যাবে, এবং এটা স্লোলি হোক ফাস্ট হোক এটা যাবে। এবং আপনি চিন্তা করেন এই যে জায়গায় আমি বলছি যে কিনতে পারেন, তাহলে আপনার প্রফিট দেখেন 40% প্রফিট, কম প্রফিট কিন্তু না, 40% প্রফিট আপনি গেইন করবেন যদি এই জায়গায় আপনি কিনতে পারেন। ঠিক আছে, যদি এই জায়গায় গিয়ে কয়দিন মার্কেটের ব্যাংক থামতে পারে, এটা একটা ভালো রেজিস্ট্যান্স, এখানে ব্যাংক কয়দিন থামবে, থামার পর হয়তো আবার নামবে, আপনি এই জায়গায় গিয়ে সেল দিয়ে দেন, নামলে আপনি আবার কিনতে পারেন, আবার কালেকশন করতে পারেন। এবং সেল বাই এটা আমি বলবো যে 50% 70% সেল দিবেন, কিছু হাতে রাখবেন, নামলে আবার ওই টাকা দিয়ে কিছু কিনবেন, এই যে সেল বাইয়ে থাকবেন। একটা প্রোডাক্ট আপনি টার্গেট করে ওইটার মাঝে সেল বাইয়ে থাকেন, আপনারা এটা বেচেই আরেকটা ইংরেজ যাইতে এরকম কিছু না, একটা দিয়ে দেখবেন আপনি প্রফিট রাউন্ড রাউন্ড করে অনেক প্রফিট করতে পারবেন। তো দেখেন এখানে আপনি সেল দিলেন এই যে 13 টাকা 50 জোনে, সেল দেওয়ার পর এটা হোল্ড যদি আবার নামে আবার কিনেন, এরপর যদি হোল্ড করেন তাহলে আমি আর টু দেখাই আপনাদেরকে, দেখেন এরপরের যে জোনটা হবে সেটা হচ্ছে মার্কেন্টাইল ব্যাংকের 16 টাকা 50 থেকে 18 টাকা। এই যে মার্কেন্টাইল ব্যাংক এখানে হিউজ একটা গ্যাপ,
এই গ্যাপটা কিন্তু ফিল আপ করবেই এবং এটা দ্রুত গ্যাপ ফিল আপ করার সুযোগ আসছে আমার যা মনে হয়। এবং এই গ্যাপগুলো ফিল আপ করা বুঝছেন, এগুলো আসলে মানে ফিল আপ করার চান্সটা কোন সময়? আপনি তো ভাবতেছেন ইম্পসিবল ভাই, 9 টাকা থেকে 18 ডাবল কেমন হবে? ডাবল জীবনে হবে না। কিন্তু ভাই আপনি বুঝতেছেন না, এই জিনিসগুলো ফিল আপ করতে জাস্ট 2টা নিউজ লাগবে। সরকার বদলানো লাগবে, সরকার বদলাই গেছে, এরপরে অর্থনীতি চাঙ্গা, এরপরে ব্যাংকে এই ইনভেস্ট আছে, ওই ইনভেস্ট শেষ, ব্যাংক আপনার চোখের সামনেই 1 বছরের মধ্যে ডাবল হয়ে যাবে, আপনি বুঝবেনই না। আর তখন এসে 18 টাকায় আপনি কিনবেন আর বলবেন ভাই মার্কেটে তো সবার প্রোডাক্ট বাড়ে, আমার প্রোডাক্ট বাড়ে না, আমি তো কিনে বসে আছি। কিন্তু এই যে এখন যে সময়টুকু যাইতেছে, এখন বেস্ট কেনার সময় যাইতেছে, কিন্তু আমরা এখন কিনি না। আমরা সূচক এখন কিনবো না, আমরা আসলে কোন সময় সূচক যখন 7,000 8,000 যাবে, তখন দেখবেন রাস্তা থেকে মানুষ দৌড়ে দৌড়ে টাকা নিয়ে ঢুকাইতেছে। সবার ধারণা সূচক 8,000 আসছে, এখন 20,000 যাবে। অথচ সূচক যখন এখন 5,000, এখন যখন আমরা বলতেছি ভাই 7,000 যাইতে পারে, 8,000 যাইতে পারে, আপনি এগুলো কিনে রাখেন, তখন আপনি সন্দেহ করতেছেন, আপনার বিশ্বাস হইতেছে না যে ভাই কেমনে সম্ভব। অথচ ব্যাংক সেক্টর কোনো সময় এত নিচে থাকে, তলানিতে কোনো সময় ব্যাংক সেক্টর এত নিচে থাকে আপনার মনে হয়? আপনি চিন্তা করেন না কেন, গত বছর ইসলামী ব্যাংক ডাবল হয়েছিল মনে আছে? সরকার বদলার পর ব্রাক কিন্তু ডাবল হয় নাই। আমরা চিন্তা করছিলাম ব্রাক এত ভালো, ব্রাক কেন বাড়ে না? ব্রাক কিন্তু এবার এসে ডাবল হয়েছে। খেয়াল করেন প্রতি বছরই কিন্তু কিছু জিনিস ডাবল হবে, আপনি মিস করতেছেন। এবং ব্রাক কেন ডাবল হলো? কারণ ব্রাক আপনি খোঁজ নিয়ে দেখবেন 2024-এ যখন সরকার বদলে, তখন আগে সরকার পতনের পর আমার যে নতুন সরকার আসে, তখন কিন্তু দেশে সবকিছু চেঞ্জ হয়। ওই চেঞ্জের সময় বিদেশি কোম্পানি ব্ল্যাক রক নামে একটা আমেরিকান কোম্পানি, তারা কিন্তু ব্রাকে ইনভেস্ট করে। তারা ইনভেস্টিং একটা কোম্পানি, যারা এরকম স্টকে ইনভেস্ট করে, তারা ব্রাকে ইনভেস্ট করে। যে কারণে ব্রাক কিন্তু এই দেখেন 1 বছর পরে সে ডাবল হয়েছে। মানে তারা লুকিয়ে লুকিয়ে, তারা জানে সরকার বলতেছে এখন সবচেয়ে দাম কম, এখন কেনার টাইম, তারা কিনা শুরু করছে। আর আপনি 1 বছর বসতে রাজি না, আপনি একটু ভালো প্রোডাক্ট দেখে ধরতে রাজি না, আর আপনার তো বসতে হবে না, আপনি কিনেন বেচেন। যাক, এই দেখেন 9 টাকার কোম্পানি একসময় 18 টাকা ডাবল হবে। এরপরও যদি আমাদের কপাল ভালো থাকে, আরো গেইন দেয়, ইম্পসিবল না, গেইন দিতেই পারে। এটা হচ্ছে অনেক লং টার্মে এখন কথা বলতেছি আমি, এত লং টার্মে চিন্তা করার দরকার নেই। বাট অনেক লং টার্মে দেখেন খুব সুন্দর এই রেঞ্জ ধরে ধরে নামছে, এই রেঞ্জ ধরে আবার ঘুরে এসে এই রেঞ্জে বাড়ি খাইছে, আবার এই রেঞ্জে, আবার এই রেঞ্জে, আবার প্রতিবার এই রেঞ্জেই বাড়ি খায়। তো এখন এই রেঞ্জটা ব্রেকআউটের টাইম চলে আসছে, এখন ব্রেকআউট দিবে। এবং ব্রেকআউট গুলো যখন ঘটে, তখন কিন্তু সূচক অনেক উপরে উঠে। যাই হোক, এখানে আসলে এরপর দেখেন মার্কেন্টাইল অনেক দূর যদি আমি যাই, আমি এটা তো উইকলি চার্টে যাই, উইকলিতে দেখলে আপনি বুঝবেন। এই দেখেন এটা হচ্ছে লং টার্ম গোল, সেটা হচ্ছে মার্কেন্টাইল এখানে হিউজ গ্যাপ, হিউজ একটা গ্যাপ আছে। এই গ্যাপ আপনার দেখাও যাবে অনেক 100 টাকার উপরে মনে হয়। এইখানে এই যে 36 টাকা 35 টাকায় এক সময় টাচ করতে পারে, এটা ইম্পসিবল কিচ্ছু না। 36 টাকায় 35 টাকায় এক সময় টাচ খুব সুন্দরভাবে করবে। এগুলো অনেক দূরের কাহিনী, এগুলো আমি আশা আপনাদের এত বেশি দিতে চাই না, হয়তো দেখা যাবে 6 মাস পরই আপনি বিরক্ত হয়ে গেছেন। বাট এগুলো পৌঁছে ইম্পসিবল কিচ্ছু না। দেখেন, সো এইখান থেকে যদি আপনি জমায় রাখতে পারেন, এখানেও একটা গ্যাপ আছে আমার যেমন হয়, আমি যদি ক্লিয়ারলি কাট করে দেখি, এখানেও একটা গ্যাপ আছে, যে গ্যাপটা ওই যে 22 টাকা। আমার মনে হয় আলটিমেটলি মার্কেন্টাইল এক সময় এই 22 টাকার দিকে যাবে, কারণ ওর নেভি ভালো, এত নিচে থাকার কথা না, এত নিচে থাকার কথা না। যদি এখানে যায় তাহলে এখানে তো গেল, এরপর 35 টাকায় যাবে। আর মার্কেন্টাইল নামছে কই থেকে দেখেন, এগুলো জিনিস আমি জুম করে দেখাই, এগুলো জিনিস জানার জিনিস, আপনারা খেয়াল তো বলে যান। দেখেন আলটিমেটলি কত উপরে ছিল এই জিনিসটা দেখেন। এই দেখেন 2000 কত, 2011 সালে, 2010-এ যখন চরম সূচক আপডেট হয়, তখন কিন্তু এগুলোই 600 টাকা ছুঁয়ে আসছে। তো এরকম সূচক যে জীবনে আপডেট হবে না, আপগ্রেড হবে না, এর কোনো গ্যারান্টি নেই। যদিও এটা অনেক দূরের জিনিস, এগুলো চিন্তা করে লাভ নেই, কিন্তু এখান পর্যন্ত যাবে এক সময় হয়তো, কিন্তু এটা অনেক লম্বা জিনিস, এগুলো যাওয়ার চান্স খুবই কম। কিন্তু এই দেখেন আপনার তো 200-300 টাকা যাওয়ার চিন্তা করার দরকার নেই, আপনার দরকার 9 টাকা কোন সময় 18 টাকা যাবে, এতটুকু ডাবল হইলেই আমার কাজ হয়ে গেছে। তো এগুলো আমি লং টার্ম ডিসকাস করলাম, যাতে লং টার্মে চিন্তা করলে দেখা যাবে। লং টার্মে অনেক বড় জিনিস, বাংলাদেশের লং টার্ম আসলে বিশ্বাস করাই কঠিন, কারণ বাংলাদেশ কোন দিকে যায় বোঝা মুশকিল। বাট পুরোটা আপনাদেরকে আমি আবার জুম করে দেখাই, এই দেখেন পুরোটা বুঝতে পারবেন যে কই থেকে কোনটা কই যাচ্ছে, কোন জায়গায় আপনি বাই করবেন, কোন জায়গায় সেল দিবেন। আপনি 8 টাকা 90 স্টপ লস ধরে কিনতে থাকবেন 10 টাকার পর্যন্ত, 10 টাকা পর্যন্ত কিনলে বেটার, এরপর আস্তে আস্তে গেইন দিয়ে। এবং এবার যদি সে এই জিনিসটা ব্রেকআউট করে, তাহলে জেনে রাখেন এই জোন এসে যাবেই, 13 টাকার জোন এসে যাবেই, এবং এটা খুব দ্রুত যাবে। এবং এরপর কিছু টাইম নিয়ে বছরের মধ্যে হয়তো সে 18 টাকার জোনে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এইগুলো এটা মার্কেন্টাইল ব্যাংকের আলোচনা। যেহেতু ধারাবাহিকভাবে আমি আপনাদের আপডেট দিচ্ছি যে আগামী সপ্তাহে কি চলবে, এখন চলেন কিছু আপনাদের অনুরোধের স্টক, যেগুলো আপনারা বারবার বলতেছেন কিন্তু আমি আসলে বলার সুযোগ পাচ্ছি না, সেগুলো নিয়ে আপনাদের একটু জানাই। প্রথমেই চলে আসি এশিয়াটিক ল্যাব। এশিয়াটিক ল্যাব নিয়ে এক ভাই বলছিলেন, তো এশিয়াটিক ল্যাব নিয়ে বলতে চাই ভাই, এশিয়াটিক ল্যাব একটা ভালো আপ দিচ্ছে, দেখেন অনেক দূর থেকে নিচ থেকে উঠে 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 ভালোই খুব সুন্দর এটা বাড়ছে। এরকম স্টক কিন্তু আমার খুব পছন্দ, খুব স্লোলি আস্তে আস্তে বাড়ে, কারো চোখে লাগতেছে না, পাবলিক দেখতেছে না, কিন্তু বেড়ে বেড়ে অনেক উপরে চলে আসছে। এবং দেখেন এই জিনিসটা সবসময় মনে রাখবেন, প্যাটার্ন কিভাবে বাড়ে কমে, বাড়ে কমে, বাড়ে কমে, এইভাবেই কিন্তু প্রতিটা বাড়বে। যখন আমি একটা সাজেস্ট করি স্টক, আপনারা অনেকে ভাবেন যে দ্রুত বাড়বে, দ্রুত না, এরকম সুন্দর স্টাইলে কিন্তু বাড়ার চান্স সবচেয়ে বেশি।
যাক এসিডি লেভেল আপনি যেটা বলতে চাই সেটা হচ্ছে ভাই এই যে 58 টাকার দিকে একটা জোন আছে, এই রেঞ্জে একটা স্টপ লস হবে। 58 টাকার দিকে রেজিস্ট্যান্স, যদি এখানেও একটা রেজিস্ট্যান্স হইতে পারে, কিন্তু এটা যদি আমার মনে হয় এটা হয়তো আপাতত বাড়বে, যেহেতু লাস্ট ক্যান্ডেল খুব ভালো। যদি বাড়ে তাহলে 58 টাকার দিকে গেলে আপনি একটু রিস্ক মানে আছে, আপনি রেডি হয়ে যাবেন, খেয়াল রাখবেন। এটা হচ্ছে এশিয়াটিক ল্যাব। এরপর চলেন আমরা আরেকটা শেয়ার বলি, দেখি লিব্রা ইনফো, যেটা নিয়ে সবাই খুব আলোচনা করতেছে, এবং লিব্রা ছাড়া আসলে এক ভাই উনি পাগল হয়ে গেছেন, ওনাকে আমি লিব্রা জানাই, অনেকেই লিব্রা নিয়ে খুব ব্যস্ত। তো লিব্রা ইনফো দেখেন, লিব্রা নিয়ে আমি অনেক কিছু আঁকাআঁকি করছি, এত কিছু বোঝার দরকার নাই। আপাতত দেখেন লিব্রা কিন্তু আমরা একটা খেয়াল করি একটা জোনের ভিতর দিয়ে চলতেছে। এই জোনটা যদি আমি জুম আউট করি তাহলে খেয়াল করেন এই জোনের ভিতর দিয়ে লিব্রা রিসেন্টলি নাম ছিল 712 টাকা। এটা এপ্রিল এবং মে যখন সূচক খুব বাজে অবস্থা ছিল তখন 712 718 নিচে যায় নাই। তো আমি বলবো যে আপনি এই জোনটার ভিতরে দিন, এই জোন আপার এইখানে বাড়ি খেয়ে ফিরত আসে, লোয়ারটা এখানে বাড়ি খেয়ে এই জন্য 2বার 3বার 4বার বাড়ি এখান থেকে আসে। এই জোনটা আমার মনে হয় এখানে কিছুদিন কন্টিনিউ করবে। এখানে এই জায়গায় হয়তো আপ ডাউন করে 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 হঠাৎ এই জায়গাটা ব্রেকআউট দিবে, ভাঙবে, ভেঙে উপরে গেলেই লিব্রা একটা মুভমেন্ট শুরু হবে। এবং নিচে আপনি কতটুকু আসতে পারে সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে রাখি, নিচে আমার মতে এখন আছে 766, হয়তো এইটাকে ধরতে পারেন 746-এর নিচে আসলে একটু রিস্ক হয়ে যায়, বা আরও একটু, এটা হচ্ছে যদি আপনি বেঁচে ফেলতে চান তাইলে এত, আর যদি হোল্ড করতে চান তাহলে আমি লাস্ট নিচে বলবো যে এই জায়গাটা যে 700 টাকার নিচে গেলে সেল দিয়ে দিবেন। তবে অনেক নিচে আছে, আপাতত খুব বেশি নিচে যাওয়ার কথা না। আর লিব্রা এগুলো শুনেন মুভমেন্ট এখন কেন করবেন, এগুলো জেড ক্যাটাগরি শেয়ার। এখন দেখেন আপনার আশেপাশে কোনো জেড ক্যাটাগরি কি বাড়তেছে? কোনো জেড ক্যাটাগরি শেয়ার কিন্তু এখন বাড়তেছে না, কোনো কিছু হচ্ছে না। তাই মনে রাখতে হবে এখন কিন্তু জেড খেলতেছে না, তাই বেকার জেড নতুন করে না কিনাই বেটার। আর যারা কিনছেন তারা যদি খুব লসে না থাকেন তাহলে বেচে বের হয়ে যান, আর নইলে তো যদি লসে থাকেন খুব বেশি তাইলে কিছু করার নাই। বাট এই জিনিসটাই মাথায়, এখন জেড খেলতেছে না, কোনো জেড খেলতেছে না, তো বেকার জেড কিনে লাভ নাই, জেড নিয়ে আলোচনা করেও লাভ নাই। এবং ব্যাংক ফাইন্যান্স এগুলো খেলতেছে, সামনে টেক্সটাইল খেলবে, ইন্স্যুরেন্স খেলবে, এগুলো আপাতত গেলে ভালো। তো তবুও আপনাদেরকে যেহেতু অনুরোধ করছেন দেখাইলাম যে এই জোনের নিচে গেলে বেঁচে ফেলেন, আর এই জোনটা ব্রেকআউট করলে এরপর কিনতে পারেন। এবং যদি কিনেন তাহলে দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এগুলো বাড়বে, কিন্তু এগুলো বুম বুম করবে, এগুলো আসলে রেজিস্ট্যান্স হবে না। যদি ব্রেকআউট করে তখন গ্যামলারদের চোখে পড়ে ওরা পাগলের মতো কিনতে থাকে। এবং আচ্ছা ভলিউম আপনাদের দেখে আমি এইদিকে খেয়াল করেন, লিব্রা কেন খেলবে না দেখেন, লিব্রায় এইখানে যখন বার ছিল কতগুলা বার দেখেন, লম্বা লম্বা অনেকগুলা বার, এখানে কয়টা, এখানে 2টা বার ভাই, 2টা লম্বা বার, ভলিউমের 2টা বার মাত্র, মানে মানুষ না, এগুলো পাবলিক কিনছে, এগুলো সবাই বলছে লিব্রা খেলবে খেলবে বলে পাবলিক কিনেছে, কিন্তু গেমলার কিনেই নেই, গেমলার এই শখ না। এইখানে কত লম্বা বার গেমলার, এইখানে দেখেন, এখানে এইগুলো দেখেন অনেক বার, অনেক লম্বা লম্বা অনেক বার, যখন দাম বাড়ছে এখন কিচ্ছু হইতেছে না, এখন ওরা এইদিকে তাকাইতেছে না, হয়তো ওরা আস্তে আস্তে সংগ্রহ করছে ঠিক আছে, কিন্তু এখন কেনার কোনো সুযোগ নেই। সো আশা করা যায় এটা আর এই জোনের নিচে কোনো নামবে বলে আমার মনে হয় 636 638 যে জোন। আর যদি বাড়তে থাকে তাহলে দেখেন লিব্রা বেড়ে বেড়ে যদি যখন বাড়বে তখন এখানে তো একটা গ্যাপ আছে, এটা ফিল আপ করবে, এই গ্যাপে ইজিলি এক দৌড়ে 1400 টাকা এক দৌড়ে চলে যাবে, কিন্তু লম্বা টাইম 1400, দেখেন 700 টাকা একটা কোম্পানি কিনে আপনি 1400 যাবে, ডাবল হইতেছে। এরকম ডাবল তো ছোট ছোট কোম্পানি হইতেছে। ইনভেস্টমেন্ট তো সমান, আপনি 1 লাখ টাকা লিব্রা ইনভেস্ট করে ওইটা ডাবল হওয়ার যে জিনিস, আপনি 9 টাকার মার্কেন্টাইল ব্যাংকে ইনভেস্ট করে ওইটা ডাবল হওয়া সেম জিনিস, দুইটা তো আপনি 1 লাখ ইনভেস্ট করলে দুইটাই ডাবল হবে। ওরকম আরো ডাবল কোম্পানি, তো ওইগুলো দেখেন কেন লিব্রা জেড এবং মোরা কোম্পানিতে ঢুকতেছেন, আমি এটা বুঝে পাই না। যে এক তো জেড, দুই হচ্ছে আমি দেখি চারিদিকে বলছে গত 4 বছরের ডিভিডেন্ড দেবে, আরে ভাই এগুলো কোনো কিছু বলছে, কোনো নিউজ বার হইছে? কোনো নিউজ না বাড়াইলে আমি কেন ওইদিকে দৌড়াবো? বেসিক জিনিস আমরা সাধারণ বিনিয়োগকারীরা ভুল করি। যদি বাড়ে এক সময় অনেকই বাড়তে পারে, এগুলো অনেক উপর থেকে নামছে, এগুলো মার্কেট ভালো হইলে এগুলো কোনো ব্যাপার না, বাড়বে। এবং স্পেশালি লিব্রা জেড থেকে উঠতে হবে, জেড থেকে যদি এ বিতে চলে আসে তখন এগুলা লিব্রা যেতে পারে আপনার 2200, কোনো সমস্যা নেই, তখন এটা অনেক দূরের জিনিস। যাই হোক, এই হচ্ছে আজকে যেগুলো নিয়ে আলোচনা করলাম, আপাতত এগুলোই থাকুক। আর আগামী দিন আপনাদের আরও কিছু অনুরোধের স্টক আমি এগুলো বানাইতেছি প্যাটার্ন, এবং বানিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ কোথায় কি বাই করতে হবে সেল করতে হবে আমি এগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, দোয়া করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিবেন, আর যা যা লাগে আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ সেই বিষয়ে আলোচনা করবো। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।